প্রতিবারের মতন আজকে রয়েছে আমাদের প্রথম ঘন্টা একটি গল্প, অর্থাৎ শ্রোতার পাঠানো গল্প না। একজন বন্ধু লিখে পাঠিয়েছেন যে আজকে শ্রোতার পাঠানো গল্প হবে কিনা। না, আমাদের প্রতিবারের মতো যেরকম থাকে একটা ক্লাসিক থাকে সেরকম একটি গল্প, কিন্তু আজকের গল্পটা অনুবাদ। গল্পটির নাম হচ্ছে মৃত্যুর মুহূর্তে, লিখেছেন ডোনাল্ড ই ওয়েস্টলেক। আর পড়ে শোনাচ্ছে সেতু। প্রথম পর্বটা এখন শুনবো, তারপরে ফিরে এসে বাকি পর্ব শুনবো। নিজেই ভূত হয়ে গেলে তখন আর ভূত বিশ্বাস করাটা খুব শক্ত ব্যাপার নয়। একটা হঠকারী মুহূর্তে আমি ফাঁসিতে ঝুলেছিলাম, আর কাজটা ভালো করে শুরু করার আগে মনস্তাপও হয়েছিল। চেয়ারটাকে ঠেলে সরিয়ে দেওয়া মাত্রই আবার সেটাকে পায়ের নিচে ফিরে পেতে চাইলাম, কিন্তু মধ্যাকর্ষণ শক্তি ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে। চেয়ারটা মেঝেতে যেখানে ছিল সেখানেই পড়ে রইল, আর আমার 13 স্টোন 11 হন্দরের দেহটা ক্রমেই নিচে নামতে লাগলো। গলার দড়িটা ক্রমেই এঁটে বসতে লাগলো, গলার মাঝখানটা ভীষণ ব্যথা করতে লাগলো, কিন্তু আমার গাল দুটো এমন ভাবে ফুলে উঠল যে সেটাই তাজ্জব ব্যাপার বলে মনে হলো। গালের দুটো উঁচু ঢিবির উপর দিয়ে ভালো করে তাকিয়েও তাকাতে পারছি না, যদিও তখন আমি প্রাণপণে দরজার দিকে তাকাতে চাইছিলাম, যদি তখনও কেউ এসে আমাকে উদ্ধার করে এই আশায়। কিন্তু আমি ভালো করেই জানি যে বাড়িতে আর কেউ নেই, আর থাকলেও দরজাটা তো ভিতর থেকে ভালো করে বন্ধ করেই দিয়েছি। পা দুটো ছোড়ার ফলে আমি অনবরত ঘুরছি, ফলে কখনো দরজার দিকে কখনো জানলাটার দিকে মুখটা ঘুরে যাচ্ছে। কাপা হাতের দড়িটা ধরে যতই টানাটানি করছি ততই সেটা আরো শক্ত হয়ে মাংসের মধ্যে বসে যাচ্ছে। আমার নামটি ছিল এডওয়ার্ড থর্নবার্ন, সময় 1838 থেকে 1977। 40তম জন্মদিনের ঠিক 1 মাস আগে আমি আত্মহত্যা করি। আমি জানি সেজন্য দায়ী আমার পুরুষত্বহীনতা। আমি যদি সন্তানের পিতা হতে পারতাম তাহলে আমাদের বিবাহ বন্ধন শক্ত থাকত, তাহলে এমিলি আমার প্রতি বিশ্বাসঘাতকিনী হতো না, আর আমিও ক্ষণিকের দুর্বলতা নিজের জীবন নষ্ট করতাম না। ঘটনাস্থল কনেকটিকাটের বার্নস্টেপ লয়ে আমাদের বাড়ির অতিথি কক্ষে। সময় সন্ধ্যা 7টার ঠিক পরে। বছরের এই সময়টাতে তখন গাঢ় গোধূলি নেমে আসে। অফিস থেকে ফিরেছি 6টার একটু আগে। আমি বাড়ির দালালি করি। কাজটা কনেকটিকাট শহরে বেশ লাভজনক, যদিও ইদানিং আমার আয় উপার্জন বেশ কমে এসেছিল। বাড়ি ফিরেই দেখলাম রান্নাঘরের টেবিলে এক টুকরো চিঠি। গ্রেগের সঙ্গে প্রাচীন ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছি। তোমার রাতের খাবার ব্যবস্থাটা তোমাকে করে নিতে হবে। দুঃখিত, ভালোবাসা, এমিলি। এই গ্রেগ লোকটা এমিলির প্রেমিক। নিউ ইয়র্ক যাবার বড় রাস্তার উপর তার একটা পুরাবস্তুর দোকান আছে। অল্প মাইনের সহকারিণী হিসেবে এমিল দিনের বেশিরভাগ সময় সেখানেই কাটায়। মধ্য সপ্তাহের দীর্ঘ অপরাহ্নগুলো যখন দোকানে কোনো পুরাবস্তু সংগ্রহকারী থাকে না, তখন তারা দুজন একত্রে দোকানের পিছনে গিয়ে কি করে তাও আমি জানি। 3 বছরের বেশি সময় ধরে ব্যাপারটা আমার জানা থাকলেও তা নিয়ে কি যে করব ঠিক বুঝে উঠতে পারি না। আসলে ব্যাপার হলো, দোষটা তো আমারই। তাই পাছে এই কুৎসিত ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ে সেই ভয়ে আমি কিছু বলতেও পারি না। তাই মনে মনে অসন্তুষ্ট হলে চুপ করেই ছিলাম। অসন্তোষ, দুঃখ, প্রতিবাদ সবই মনের মধ্যে চেপেই রেখেছিলাম। আগেও আত্মহত্যার চেষ্টা করেছি। প্রথমে মোটর গাড়ি নিয়ে প্রচন্ড বেগে ছুটে আসা কোনো ট্র্যাকের দিকে এগিয়ে গিয়েছি। কখনো বা একটা পাহাড়ের উপর থেকে কনেকটিকা নদীতে ঝাঁপ দিয়ে পড়তে গেছি। শেষ পর্যন্ত এই অঞ্চলে যে কোনো একটা লেভেল ক্রসিং এ গাড়িটাকে আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু 20 মিনিটের মধ্যেও কোনো ট্রেন না আসায় মনের বেপরোয়া ভাবটা কেটে গেছে, আর আমিও গাড়ি নিয়ে ফিরে এসেছি। পরে কবজিটা কেটে ফেলতে চেষ্টা করেছি, কিন্তু কোনো ধারালো যন্ত্র নিজের শরীরে ঢুকিয়ে উঠতে পারিনি। অসম্ভব। পরের কোনো সুযোগের জন্য অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত দড়ির সাহায্য নিলাম, আর তাতেই সফল হলাম। সম্পূর্ণ সফল, পুরোপুরি সফল। পা দুটো হাওয়ায় ছুটতে লাগলাম।
আঙুল নিয়ে নিজের গলায় চেপে ধরলাম। চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো, জিভটা শুকিয়ে উঠল, সারা দেহটা লেত্তির মাথায় লাঠিমার মতো ঘুরতে লাগলো। তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণা। ক্রমে পা দুটো দুর্বল হয়ে এলো, হাত দুটো ঝুলে পড়লো, আঙ্গুলগুলো বৃথাই ট্রাউজারের পা আঁকড়ে ধরতে চেষ্টা করলো। ফাঁসির দড়ি থেকে মাথাটা কাত হয়ে ঝুলতে লাগলো। দেখতে পেলাম আমার বিস্ফোরিত চোখ দুটি দ্যুতিহীন সাদা হয়ে উঠেছে, চোখের কোণে এক ফোঁটা জল নেই, পাথরের মতো শুকনো। তবু নিজের চোখ দুটোকে দেখতে পাচ্ছি। আরো ভালো করে তাকিয়ে গোটা শরীরটাকে দেখতে পেলাম, ঝুলছে, ঘুরছে, কিন্তু এখন আর তাতে কোনো রকম খিঁচুনিই নেই। সব হয়ে বুঝতে পারলাম যে আমি মরে গেছি, কিন্তু আছি, মরে গেছি তবু আছি। গলায় এখনো ফাঁসির ব্যথা, মাথার মধ্যে কেমন একটা ঠেলে ওঠা চাপ। আছি, কিন্তু সেই মাটির শরীরে নেই, নেই সেই ঝুলন্ত মাংসপিণ্ডের মধ্যে। অদৃশ্য আলোর মতো ছড়িয়ে আছি সারা ঘরে, নিরালম্ব হয়ে ফিরছি সর্বত্র। এবার কি হবে? ভয়, বিস্ময় ও ব্যথা একসঙ্গে আমাকে ভর করলো। ঝুলন্ত কুয়াশার মতো পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কিছুই ঘটল না। অপেক্ষা করেই আছি। শরীরটা একেবারেই স্থির হয়ে আছে। দেয়ালের দুটো ছায়া এতটুকু নড়ছে না। বিছানার পাশের বাতিগুলো জ্বলছে, দরজা বন্ধ, জানালার পর্দা নামানো, কিছুই ঘটল না। এবার চিৎকার করে প্রশ্ন করতে চাইলাম, তাও পারলাম না। গলাটা ব্যথা করে উঠল, কিন্তু আমার তো তখন কোনো গলা ছিল না। শরীরের প্রতিটি চেষ্টা ও উদ্যম মনের উপর ছাপ এঁকে দিচ্ছে, কিন্তু আমার তো শরীর নেই, মস্তিষ্ক নেই, আত্মা নেই, কিছুই নেই, কথা বলার ক্ষমতা নেই। এই ঘর ছেড়ে এই ঝুলন্ত শবদেহ থেকে দূরে যাওয়ারও ক্ষমতা নেই। আমি শুধু পারি এখানে অপেক্ষা করতে, বিস্ময়ে হতবাক হয়ে অপেক্ষা করতে। ঘড়িতে যখন 9টা থেকে 11টা, তখন বাড়ির পেছনে এমিলির ভক্সওয়াগনের শব্দ শুনতে পেলাম। আমি কোনো চিরকুট লিখে রাখিনি, লিখবার তো কিছু ছিল না, আমার মৃতদেহটাই তো সবকিছু বলবে। এখন অনুশোচনা হলেও আমি যা করেছি ঠিকই করেছি। আমি জানি আমি ঠিক কাজই করেছি, কিন্তু এমিলি যখন দরজা দিয়ে ঘরে ঢুকবে তখন তার মুখটা আমি দেখতে চাই না। সে আমার প্রতি অন্যায় করেছে, সেই তো সবকিছুর কারণ। সেও আমার মতো সেই কথাটা বুঝুক, কিন্তু তার মুখ দেখতে আমি চাই না। ব্যথাটা আবার বাড়ল। যা ছিল আমার গলায়, আমার মাথায়, সেখানে ব্যথা। অনেক দূরে একতলা দরজা বন্ধ করার শব্দ হলো। বাতাসের মতো ঘরের মধ্যে আমি কেঁপে উঠলাম, কিন্তু ঘর ছেড়ে গেলাম না, যেতে পারলাম না। এমিলি আমাকে ডাকল, এড, এড, আমি ডাকছি। আমি জানি তুমি ডাকছো, এখনই আমাকে চলে যেতে হবে এখান থেকে, এখানে থাকতে আমি পারি না। এই ভ্রাম্যমান উপস্থিতি কি আমার আত্মা? এর চাইতে নরকও ভালো। আমাকে নরকে নিয়ে যাও ঈশ্বর, যেখানে খুশি নিয়ে যাও, শুধু এখানে ফেলে যেও না। ডাকতে ডাকতে এমিলি উপরে উঠে এলো, গেস্ট রুমের বন্ধ দরজার পাশ দিয়ে চলে গেল, আমার শোবার ঘরে ঢুকলো, আমার নাম ধরে ডাকলো, কণ্ঠস্বরে যেন একটা ভয়ের আভাস। সে আবার চলে গেল, হল পেরিয়ে নিচে নেমে গেল, সব চুপচাপ। সে কি করছে? হয়তো আমার কোনো চিরকুট, কোন সংবাদের খোঁজ করছে। জানালা দিয়ে তাকালো, আমার শেভরলেট গাড়িটা দেখে বুঝলো আমি বাড়িতেই আছি। এ ঘর থেকে ও ঘরে গেল। বাড়িটা খুবই পুরনো, প্রায় 200 বছর আগেকার। দ্বিতীয় মহাযুদ্ধের সময় আগেকার মালিক কিছু অদল বদল করেছিলেন। আমি কিনেছি 12 বছর আগে। সেকেলে আসবাবপত্র ও পুরনো জিনিসপত্র দিয়ে বাড়িটাকে সাজিয়েছি। নড়বড়ে আসবাব আর ঔপনিবেশিক যুগের জিনিসপত্র, পাইন কাঠের হলদে পুরনো টেবিল। বাড়িটা কিনেছি আমি, কিন্তু কোনোদিন বাড়িটাকে ভালোবাসতে পারিনি। কিনেছি এমিলির জন্য, তার জন্যই সব করেছি, কারণ আমি জানি এমিলি যা চাই সেই জিনিসটি কোনো দিনই তাকে দিতে পারবো না। একটি সন্তান। অবশ্যই এ নিয়ে এমিলি কখনো গোলমালও করেনি। এমিলি খুবই ভালো, নিজের পরিবর্তে তাকে কখনো দোষী করিনি আমি। বিয়ের প্রথম দিকে সে সাগ্রহে দু একটা কথা তুলেছে, কিন্তু আমার প্রতিক্রিয়া লক্ষ্য করে দীর্ঘকাল আর কিছুই বলেনি। কিন্তু আমি জানতে পেরেছি যে কড়িকাঠ থেকে আমি ঝুলেছি সেটা পুরনো বাড়িরই একটা অংশ।
11 বর্গ ইঞ্চি, হাতে চেরা একখণ্ড পুরনো কাঠ। কড়িকাঠটা বেশ শক্ত। আমি চিরকাল ঝুলে থাকলেও ওটার কিচ্ছু হবে না। সকলের চোখে পড়বার পরে তারা যখন আমাকে নামিয়ে নেবে তখন ওটা আমার ভার সইতে পারবে। ঘড়িতে 9টা থেকে 11টা, ঘড়িতে 9:23। এমিলি আবার উপরে উঠে এসেছে। কাঠের সিঁড়িতে তার পায়ের শব্দ দ্রুত মনে হলো। সে ডাকলো, দরজার হাতলটা ঘোরালো। দরজাটা তালাবদ্ধ, চাবিটা ভেতরে। দরজা ভাঙতে হবে, সেজন্য অন্য কাউকে ডাকতে হবে। এমিলি একা অবশ্য পারবে না। অ্যাড, তুমি কি ভিতরে আছো? এমিলি দরজা ধাক্কা দিল। হাতলটা খটখট করলো। কয়েকবার আমার নাম ধরে ডাকলো, তারপর হঠাৎ নিচে নেমে গেল। তার অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম। টেলিফোনে কাকে যেন ডাকছে। মনে হলো গ্রেগকে। গলার ব্যথাটা আবার বাড়ল। মন বলল, এবার শেষ হোক, আমি চাই আমাকে বাইরে নিয়ে যাওয়া হোক। জীবন্ত আত্মা ও মৃতদেহটাকে বাইরে নিয়ে যাওয়া হোক, সব শেষ হয়ে যাক। নিচে এমিলি অপেক্ষা করছে গ্রেগের জন্য, আর উপরে আমি অপেক্ষা করছি তাদের দুজনের জন্য। হয়তো সে বুঝতে পেরেছে উপরে এলে সে কি দেখতে পাবে, তাই নিচেই অপেক্ষা করছে। গ্রেগ এখানে উপস্থিত থাকাতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি এমিলির উপস্থিত থাকায়। ঘড়িতে যখন 9:44, তখন বাড়ির পাশের পাথরের নুড়ির উপর গাড়ির চাকা শব্দ শুনতে পেলাম। গ্রেগ বাড়িতে ঢুকল। নিচে তাদের কথাবার্তা শুনলাম, গাঢ় কণ্ঠস্বর ধীর স্থির আশ্বাসপূর্ণ, আর হালকা নারী কণ্ঠস্বর দ্রুত ও ভয়ার্ত। দুজনে একসঙ্গে উঠে এলো। কারোর মুখে কথা নেই। দরজার হাতলটা ঘুরল। খটখট শব্দ হলো। গ্রেগের গলা শোনা গেল, অ্যাড। একটু নীরবতার পর এমিলি বলল, না না, সে কিছুতেই এ কাজ করতে পারে না। এ কাজ? গ্রেগের গলায় সচকিত সন্দেহ। তুমি কি বলতে চাইছো? এ কাজ মানে কি? ইদানিং সে অনেক মনমরা হয়ে পড়ে থাকত। দরজা ধরে নাড়া দিল। এরকম করো না এমিল, ব্যাপারটা সহজ হবে নাও। এমিলি বলল, তোমাকে ডাকা আমার ঠিক হয়নি, দোহাই তোমার। কেন ঠিক হয়নি? ঈশ্বরের দোহাই, বলো এমিলি। অ্যাড, দয়া করে বেরিয়ে এসো। এভাবে আমাকে ভয় পাইয়ে দিও না। কেন আমাকে ডাকা ঠিক হয়নি এমিলি, বলো। অ্যাড তো বোকা নয় গ্রেগ, সে তো। আবার নীরবতা। ওরা ভাবছে আমি ভেতরে এখনো বেঁচে আছি। ওরা চায় না আমি শুনে ফেলি। এমিলি বলছে, সে তো জানে গ্রেগ আমাদের সব কথা। একটু পর গ্রেগ বলল, এটা কিরকম ইয়ার কি হচ্ছে অ্যাড, বেরিয়ে এসো, খোলাখুলি সব কথা হোক। আবার দরজার খটখট শব্দ। আমাদের ঢুকতেই হবে। আর একটা চাবি আছে কি? আমার মনে হয় এবারে সবগুলো তালাই এক। এমিলি বলল, 1 মিনিট অপেক্ষা করো। সত্যিই তাই। যে কোনো চাবিতেই এবারের ভেতরে দরজাগুলো খোলা যায়। কান পেতে অপেক্ষা করতে লাগলাম। বুঝলাম এমিলি আর একটা চাবি আনতে গেছে, এখনই তারা ফিরে আসবে। এমিলি ঘরে ঢুকবে ভেবে আমি এত ভয় পেয়ে গেলাম যে বিকৃত আয়নার প্রতিবিম্বের মতো ঘরের মধ্যে আমি যেন ঝিকমিক করে উঠলাম। আহা, আমি যদি কোনো রকমে দেখতে পারাটা বন্ধ করতে পারতাম। যখন বেঁচে ছিলাম তখন আমার চোখ ছিল, কিন্তু চোখের পাতাও ছিল। যা অসহ্য তাকে দৃষ্টির বাইরে রাখতে পারতাম। কিন্তু এখন তো আমি একটা উপস্থিতি মাত্র। আমার চেতনাকে তো আমি থামিয়ে দিতে পারি না। তালায় চাবি ঘোরানোর খসখস শব্দ পেলাম। আবার আমার তীব্র যন্ত্রণা হলো গলায়। তার মধ্যেই শুনতে পেলাম এমিলি বলছে, হলো কি? আর গ্রেগ জবাব দিল, চাবিটা ভিতরেই রয়েছে, ওপাশে। হাই গ্রেগ, জানি না সে কি করে বসেছে। গ্রেগ তাকে বলল, দরজার কবজা খুলে ফেলতে হবে। টনিকে ডাকো, ওর যন্ত্রপাতির বাক্সটা নিয়ে আসুক। তুমি কি চাবিটা ঘোরাতে পারছো না? নিশ্চয়ই পারত, তবু গ্রেগ গম্ভীর গলায় বলল, যা বলছি তাই করো এমিলি। আর তখনই বুঝলাম যে দরজা প্রথম খোলার সময় এমিলি সেখানে থাকে, সে এটা চাইছে না, তাই তাকে সরিয়ে দিল। ভালো, খুব ভালো। ঠিক আছে বলে এমিলি চলে গেল টনিকে ফোন করতে। টনি যুবক, ঘন ভুরু, একরাশ কালো চুল, গায়ের রং অলিভ পাতার মতো মৃত। সে গ্রেগের বাড়িতেই থাকে, তার সব কাজকর্ম করে।
তালায় নতুন করে খসখস শব্দ হতে লাগলো। এমিলি ফিরে আসার আগেই গ্রেগ দরজাটা খুলতে চেষ্টা করছে। আমি যেন একটা আরামের স্বাদ অনুভব করলাম। গ্রেগকেও ভালো লাগছে, সে তো লোক মন্দ নয়। আমার স্ত্রীর ব্যাপারে একটা সুযোগ নিলেও আসলে সে খারাপ না। সে কি এখন এমিলিকে বিয়ে করবে? তারা তো এই বাড়িতেই বাস করতে পারবে। এই বাড়ি সাজানো গোছানোর ব্যাপারে তার অবদান তো আমার চাইতেও বেশি। নাকি এই ঘরটা এমিলির কাছে বড় বেশি দুঃখজনক স্মৃতি হয়ে থাকবে? এমিলি কি এ বাড়ি বিক্রি করে দিয়েও অন্য জায়গায় বাস করবে? কিন্তু তাকে তো অনেক অল্প দামে বাড়িটা বিক্রি করতে হবে। বাড়ির দালাল হিসেবে আমি তো জানি যে বাড়িতে কোনো আত্মহত্যার ঘটনা ঘটে সেটা বিক্রি করা কত ঝামেলার ব্যাপার। অতিপ্রাকৃতিক ঘটনা ভীত মানুষের মনে থেকে যায়। অনেকে হয়তো বিশ্বাস করে বসবে যে বাড়িটা ভূতে পাওয়া। আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে এই ঘরটাও তো ভূতে পাওয়া। এখানে তো আমি রয়েছি, আমি তো ভূত। কি ভয়ানক কথা! আমি এখানে ভেসে বেড়াচ্ছি, হাড় নেই, মাংস নেই, একটা বেদনাদীর্ণ উপস্থিতি মাত্র। ঠিক যেন একটা এককোষী ছত্রাক। কত লোক যাবে আসবে, আর রাতের পর রাত একা দুঃখ দীর্ণ অন্তরে আমি তাদের নীরব দর্শক মাত্র হয়ে থাকব। না, এমিলি বাড়িটা বিক্রি করেই দেবে। তাকে বিক্রি করতেই হবে। আর সেটাই হবে আমার যোগ্য শাস্তি, আত্মহত্যার শাস্তি। যে মানুষ নিজের জীবনকে হনন করে তার নির্জন নরকবাস। সব ইন্দ্রিয়গুলো সজাগ থাকবে, অথচ তার বেশি কিছু থাকবে না। মধ্যাকর্ষণের চাইতেও শক্তিমান কোনো কিছু আমাকে বেঁধে রাখবে আমারই আত্মহননের ঘটনাস্থলে। তালার একদিককার চাবির একটা আকস্মিক শব্দ চমকে সেদিকে তাকালাম। দেখলাম একটা জীবন্ত প্রাণীর মতো একে বেঁকে চাবিটা যেন লাফ দিয়ে নিচে নামতেই ঝকঝক শব্দে মেঝেতে ছিটকে পড়ল। এক মুহূর্ত পরেই দরজাটা খুলে গ্রেগ আমার রক্তিম মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আর পরক্ষণে বিস্ময়, আতঙ্কে নাকি ঘৃণায় পিছিয়ে গিয়ে দরজাটাকে সশব্দে বন্ধ করে দিল। তালার মধ্যে চাবিটা আবার একবার ঘুরল। শুনতে পেলাম দ্রুত পায়ে সে নিচে নেমে গেল। ঘড়িতে 9:58। এতক্ষণে গ্রেগ সব কথাই এমিলিকে বলেছে। তাকে শান্ত করতে কিছু পানিও দিচ্ছে। এবার সে পুলিশকে টেলিফোন করছে এবং এমিলিকে জিজ্ঞাসা করছে পুলিশকে ব্যাপারটা জানাবে কিনা। জানি না তারা কি স্থির করবে। ঘড়িতে 10:07। এত সময় লাগছে কেন? গ্রেগ কি এখনো পুলিশ ডাকেনি? এমিলি সিঁড়ি দিয়ে দৌড়ে আসছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, তবু আবার দৌড়াচ্ছে, চিৎকার করে আমার নাম ধরে ডাকছে। আমি ঘরের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে রইলাম। দরজার উপর তার ঘুষির শব্দ শুনতে পেলাম। সে ঢুকতে পারছে না। হে ঈশ্বর, ওকে ঢুকতে দিও না। ও যা খুশি তাই করুক, আমার কিছুতেই কিছু যায় আসে না। শুধু ও যেন আমাকে দেখতে না পায়। গ্রেগ এলো। এমিলি চেঁচামেচি করলো, মিনতি করলো, রাগ করলো, কিন্তু গ্রেগ শুনল না। চাবিটা দাও, আমাকে চাবিটা দাও। গ্রেগ চাবিটা এমিলিকে দিল। না, এটা অসহ্য, এটাই সবচাইতে ভয়ঙ্কর। এমিলি ঢুকলো, হেঁটে ঘরের মাঝখানে এলো। তার পায়ের শব্দ চিরকাল আমার মনে থাকবে। সে কাঁদছে, কিন্তু সে যেন মানুষের কান্না নয়, যে কোনো জীবের হতাশা ভরা কান্না। এতক্ষণে বুঝলাম হতাশা কাকে বলে। গ্রেগ তাকে সংযত করতে চেষ্টা করলো, ঘাড়ে হাত রেখে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইল, কিন্তু এমিলি তার হাত ছাড়িয়ে এগিয়ে এলো। না, আমার দিকে নয়। যন্ত্রণা ও বিষাদে আমি তো তখন ঘরের সব জায়গায় আছি। এমিলি এগিয়ে এলো আমার শবদেহের দিকে। গভীর মমতা সেটার দিকে তাকালো, হাত বাড়িয়ে ফুলে ওঠা গলাটা স্পর্শ করলো, অস্ফুটে বলল, হাই গড। গ্রেগ এগিয়ে আসলো, আবার তার কাঁধে হাত রাখলো। এবার এমিলি ডুকরে কেঁদে উঠে মৃতদেহের পা দুটি জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে অত্যন্ত দ্রুত এমন সব কথা বলতে লাগলো যে তার মাথা মুন্ডু কিছুই বোঝা গেল না। আহা, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর বোকা গ্রেগটা এমিলিকে ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে গেল। দরজাটাকে সশব্দ বন্ধ করলো। মৃতদেহটা কিছুক্ষণ দুলতে দুলতে একসময় আবার স্থির হয়ে গেল। সে বড় শোচনীয় অবস্থা। এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না। দীর্ঘদিন দীর্ঘ রাত এখানে এভাবে কাটাতে হবে। কিন্তু এর চাইতেও শোচনীয় পরিস্থিতি তো আছে। এমিলি বেঁচে থাকবে, বাড়িটা বেঁচে দেবে, ধীরে ধীরে সব ভুলে যাবে। সেই গ্রেগকে বিয়ে করবে। তার তো মোটে 36 বছর বয়স। সে এখনো মা হতে পারবে।
বাকি রাতটা বাড়ির অন্য কোনো ঘর থেকে তার বিলাপ শুনতে পেলাম। শেষ পর্যন্ত পুলিশ এলো। মর্গ থেকে এলো সাদা কোট পরা দুটো মূর্তি। আমাকে মানে মৃতদেহটাকে কেটে নামিয়ে নিতে তারা ঘরে ঢুকলো। একটা ভাঙা খেলনার মতো মৃতদেহটাকে পুঁটলির মতো জড়িয়ে সেটাকে বয়ে নিয়ে গেল। ভেবেছিলাম আমাকে মৃতদেহের সঙ্গেই থাকতে হবে। ভয় পেয়েছিলাম আমাকেও হয়তো ওটার সঙ্গেই কবর দেওয়া হবে। একটা বাক্সের অন্ধকারের মধ্যে অনন্তকাল কাটাতে হবে চিন্তাশীল একটা মহাশূন্য হয়ে। কিন্তু মৃতদেহটা ঘর থেকে চলে গেল, আর আমি থেকেই গেলাম। একজন ডাক্তারকে ডাকা হলো। মৃতদেহ সরিয়ে নেবার পর দরজাটা খোলাই ছিল। নিচে কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম। ডাক্তার এমিলকে একটা ঘুমের ওষুধ দিতে চেষ্টা করছে, কিন্তু তার বিলাপ কিছুতেই থামছে না। বারবারই বলছে, আমি এ কাজ করেছি, সব দোষ আমার। হ্যাঁ, এই প্রতিক্রিয়াই আমি আশা করেছিলাম। জীবনের শেষ মুহূর্তে যা কিছু কামনা করেছিলাম সবই পেয়ে গেলাম। তবু এ যে ভয়াবহ। আমি তো মরতে চাইনি এমিলিকে কষ্ট দিতে। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে এসব দেখতেও শুনতে আমি চাইনি। শেষ পর্যন্ত এমিলি চুপ করলো। গ্রেগকে সঙ্গে নিয়ে নীল পোশাক পরা একজন পুলিশ ঘরে ঢুকলো। গ্রেগ ঘটনার একটা বিবরণ দিল। পুলিশ জানতে চাইল, আপনি কি ওর ঘনিষ্ঠ বন্ধু? বলতে পারেন। আর ওর স্ত্রীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেশি। সে আমার দোকানে কাজ করে। নিউ ইয়র্ক রোডের উপর আমার একটা পুরাবস্তুর দোকান আছে। পুলিশ বলল, উনি কেন এই কাজ করেছেন বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় উনি সন্দেহ করতেন যে ওর স্ত্রীর সঙ্গে আমার একটা প্রণয় ঘটিত ব্যাপার আছে। পুলিশ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি এ ব্যাপারে জড়িত ছিলেন নাকি? হ্যাঁ। মহিলাটি কি বিবাহ বিচ্ছেদের জন্য চেষ্টা করেছিল? না, সে আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে। তাহলে তিনি যেখানে সেখানে রাত কাটান কেন? এই কথায় গ্রেগ অসন্তুষ্ট হলো। বলল, যেখানে সেখানে তো রাত কাটায় না, মাঝে মাঝে, তাও ঘন ঘন নয়, আমার সঙ্গে রাত কাটায়। কেন? একটু স্বস্তির জন্য। অ্যাডের সঙ্গে চলাটা খুব সহজ ব্যাপার নয়। সে বড়ই মেজাজি মানুষ। ইদানিং ক্রমেই অবস্থা খারাপ হয়ে উঠছিল। জীবনে সুখী লোকরা আত্মহত্যা করে না, পুলিশটি বলল। ঠিক কথা। অ্যাড প্রায় মনমরা হয়ে থাকতো। মাঝে মাঝে চাপা ক্রোধে কষ্টও পেত। ফলে তার ব্যবসা খারাপ হচ্ছিল, খদ্দেররা বিগড়ে যাচ্ছিল। এমিলির জীবনও শোচনীয় হয়ে উঠছিল, কিন্তু তবু সে অ্যাডকে ছাড়তে রাজি নয়। সে স্বামীকে ভালোবাসে। জানি না এখন সে কি করবে। আপনারা দুজন বিয়ে করতে পারেন না? না। গ্রেগ বিষণ্ণ হাসি হাসল। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের বিয়ে করতে সুবিধা হবে বলে আমরা ওকে খুন করে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করছি? মোটেই না, পুলিশটি বলল। কিন্তু আপনাদের সমস্যাটা কি? আপনি কি বিবাহিত? তা ঠিক নয়, তবে কারণ একটা আছে। তাছাড়া আগেই তো বলেছি এমিলি আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে। অথচ গ্রেগ তাকে বাধা দিয়ে বলল, এমিলিকে আমি ভালোবাসি, তার জন্য আমার দুঃখ হয়। অ্যাডের সঙ্গে তার জীবনটা তো খুব সুখের ছিল না। কিন্তু আপনাকে তো আগেই বলেছি যে তার সঙ্গে আমার দেহ সংসর্গ হয়েছে কালে ভদ্রে, আর তাতেও সে যে খুব খুশি হয়েছে তাও নয়। হায় এমিলি, বেচারি এমিলি, পুলিশ বলল। ঠিক আছে, বাইরে চলুন। তারা চলে গেল। দরজাটা খোলাই রইল। সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা কথা বলতে লাগলো। পুলিশটি জিজ্ঞাসা করলো, রাতে থাকার মতো কেউ আছে? মিসেস থর্নবার্নের একলা থাকাটা ঠিক নয়। গ্রেট বারিংটনে ওর আত্মীয় স্বজন আছেন। আগেই তাদের টেলিফোন করেছি। ঘন্টাখানেকের মধ্যে কেউ না কেউ এসে পড়বেন।
ততক্ষণ আপনি থাকছেন তো? ডাক্তার বলেছেন হয়তো উনি ঘুমিয়েই থাকবেন, তবু ধরুন যদি। বেশ তো, আমি থাকবো। ওই পর্যন্তই। একটু পরেই নিচের কথাবার্তা থেমে গেল। গাড়ি চলে যাওয়ার শব্দ শুনতে পেলাম। নরনারীর সম্পর্ক কত জটিল, সাধারণ কাজও কত অর্থহীন। কাউকে কোনোদিন বুঝতে পারিনি, নিজেকে তো মোটেই না। পুলিশ চলে যাবার কিছুক্ষণ পরেই গ্রেগ পুনরায় ঘরে ঢুকলো। তাকে খুব অপরাধী ও অনুতপ্ত মনে হলো। চেয়ারটাকে পায়ের উপর দাঁড় করিয়ে তার উপর উঠে দাঁড়ালো। অনেক কষ্টে বাকি দুইটা খুলে ফেললো। সেটাকে পকেটে ভরে চেয়ারটাকে ঘরের এক কোণে যথাস্থানে রেখে মেঝে থেকে চাবিটা কুড়িয়ে নিল। সেটাকে তালার মধ্যে পরিয়ে বিছানার দুটো বাতি নিভিয়ে ঘর থেকে বের হলো। যাবার আগে দরজাটা বন্ধ করে দিল। এবার আমি অন্ধকারে একা। দরজার ফাঁক দিয়ে ঈষৎ আলো আসছে, আর আছে ঘড়ির জলজলে সংখ্যাগুলোর স্তিমিত আলো। একটা মিনিট কি দীর্ঘ! ওই ঘড়িটাই আমার শত্রু। ওটা টিকটিক করে চলাটাই আমি সহ্য করতে পারছি না। 1 ঘন্টায় 60 বার টিকটিক, ঘন্টার পর ঘন্টা, সারাটা রাত। একটা রাতই সহ্য করতে পারছি না, তাহলে কেমন করে সহ্য করবো অনন্তকাল? সারাটা রাত আমাকে ভাবতে হবে, এই যন্ত্রণা সইতে হবে। কিসের জন্য অপেক্ষা করছি, অথবা কখনই অপেক্ষা শেষ হবে তা না জেনেই অপেক্ষা করে থাকতে হবে। এমিলির দিদি ও ভগ্নিপতির আসার আওয়াজ শুনতে পেলাম। টনি ও গ্রেগ চলে গেল। তার অল্পক্ষণ পরেই অতিথি কক্ষের দরজাটা খুলেই বন্ধ হয়ে গেল। কেউ ঘরে ঢুকল না। একটু পরেই হলের আলোটা নিভে গেল। এখন ঘড়ির আলোই অন্ধকারের একমাত্র ব্যতিক্রম। এমিলির সঙ্গে আবার কখন আমার দেখা হবে? সে কি আবার এ ঘরে আসবে? একটু একটু করে ভোরের আলো ফুটতে লাগলো। বাইরে সূর্যহীন মেঘলা দিন, খুবই অনুজ্জ্বল। ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে একটা একঘেয়ে দিন এগিয়ে চলল। কখনো পাছে কেউ ঘরে ঢুকে সেই ভয়, আবার কখনো মনে মনে প্রার্থনা জানায় যেমন করে হোক, এমনকি এমিলির উপস্থিতি দ্বারাও যদি হয়, তবু এই সীমাহীন নির্জনতা শেষ হোক। কিন্তু দিন একইভাবে চলতে লাগলো। কোনো ঘটনা নয়, শব্দ নয়, কর্মচাঞ্চল্য নয়। এমিলিকে হয়তো এখনো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত গোধূলি লগ্নে ঘড়িতে যখন 6:52 বাজে, দরজাটা আর একবার খুলে গেল। একজন কেউ ঘরে ঢুকলো। প্রথমে তাকে চিনতে পারিনি। একটি রাগী মতো লোক দৃঢ় পদক্ষেপে দ্রুত ঘরে ঢুকলো। বিছানার পাশের দুটো বাতি জ্বালিয়ে দিল। তারপর অপ্রয়োজনে জোরে ধাক্কা মেরে দরজাটা বন্ধ করে দিয়ে চাবিটা ঘুরিয়ে দিল। সে দরজার থেকে মুখটা ফেরাতেই অবাক হয়ে দেখলাম যে সে তো স্বয়ং আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু তা কেমন করে হবে? কিন্তু তার হাতে কি? ঘরের কোণ থেকে চেয়ারটা টেনে এনে মাঝখানে রেখে চেয়ারের উপরে সে উঠে দাঁড়ালো। না না, দড়িটাকে কড়ি কাঠের সঙ্গে বাঁধলো। অপরদিকে ফাঁসটা বানানোই ছিল। সেটাকে মাথার উপর দিয়ে গলিয়ে দিতেই গলার উপর চেপে বসলো। হায় ঈশ্বর, এই কাজ কর না। লাথি মেরে চেয়ারটা সরিয়ে দিল। চেয়ারটাকে লাথি মেরে সরিয়ে দেবার পর মুহূর্তেই সেটার দিকে ফিরে চাইলাম, কিন্তু চেয়ারটা যেখানে ছিটকে পড়েছিল সেখান থেকে ফিরে এলো না। আর আমার 13 স্টোন 11 ভন্দর ওজনের ভারী দেহটাও গলার শক্ত দড়িটা থেকে ক্রমেই নিচের দিকে নামতে লাগলো। গলায় ব্যথা লাগছিল, ভয়ঙ্কর ব্যথা, কিন্তু তার চাইতেও বিস্ময়কর ভাবে আমার গাল দুটো ফুলে উঠল। যন্ত্রণাদীর্ণ চোখে অনেক কষ্টে দরজার দিকে তাকালাম। মনে আশা, এখনো যদি কেউ এসে আমাকে রক্ষা করে। যদিও আমি জানি যে বাড়িতে আর কেউ নেই, আর দরজাটা বেশ ভালোভাবে তালাবদ্ধ করা হয়েছে। পা দুটো ছোড়ার ফলে শরীরটা দুলতে দুলতে ঘুরপাক খাচ্ছে। ফলে কখনো দরজার দিকে, কখনো জানলার দিকে আমার মুখটা ঘুরে যাচ্ছে। গলায় এঁটে বসে যাওয়া ফাঁসটাকে ঢিলে করার জন্য কাপা হাতে বৃথাই অনেক চেষ্টা করলাম, কোনো ফল হলো না। ক্রমেই দেহটা স্থির হয়ে গেল। মনে হলো এবার আমার মৃত্যু হলো। এই তো মৃত্যু।
এতক্ষণ শুনছিলাম প্রথম ঘন্টার গল্প। শুরু হয়ে যাবে এক্ষুনি কুয়াশার মূল কাহিনী, অর্থাৎ গত সপ্তাহ থেকে কিন্তু এই কাহিনী শুরু হয়েছে। প্রথম পার্ট গেছে গত সপ্তাহে, আজকে আমরা শুনবো দ্বিতীয় পর্ব। এবং গত পর্বে আমরা দেখেছিলাম যে 4 বন্ধু, যাদের মধ্যে তিনজনের এবং বাইরের একজন লোক সহ 4 জনের খুবই দুঃখজনক মৃত্যু ঘটেছিল। স্বপ্নীল, লিপি, শুভ, মাশফিক খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল তারা। তার মধ্যে লিপিকে শুরুর থেকে দেখেছি আমরা, তার একটা স্লিপিং ডিসঅর্ডারের মতন আছে, সে রাতে ভয় স্বপ্ন দেখে। এবং ডক্টর হারুন নামে একজন অদ্ভুত লোক, সবাই মিলে তারা একদিন একটা নাইট আউটের মতন ব্যবস্থা করে মাশফিকের বাড়িতে, যেখানে একটা পর্যায়ে লিপি যখন ঘুমে অচেতন থাকে, সেখানে লিপির আত্মাকে প্ল্যানচেট করে আনা হয়। তারপরে যখন লিপির জ্ঞান ফিরে আসে, অর্থাৎ সে যখন সজাগ হয়ে যায়, তখন সে দেখতে পায় যে তার 3 বন্ধু সহ সেই ডক্টর হারুন সবাই মরে পড়ে আছে। তারপরে কি হয়েছিল সেটা আমরা জানি না, তারপরে কি হবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু জানবো আজকে কুয়াশার প্রথম পর্বে। লিপি এখন যেখানে বসে আছে সেখানে আর যাই হোক তার বসে থাকার কথা না, তবুও বসে থাকতে হচ্ছে। কারণ মানুষের জীবনে কখন কি হয় এটা আগে থেকে কেউ বলা তো দূরের ব্যাপার, অনুমানও করতে পারে না। লিপির জীবনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। চোখের সামনে দেখেছে আড্ডা দিতে গিয়ে কিভাবে তার 3 বন্ধু মৃত্যুকূপে ঝাঁপ দিয়েছে। জীবনে এমন কিছু ঘটনা থাকে যা এমন ভাবে দাগ কেটে যায় যে দাগ মুছে ফেলা সম্ভব হয় না। সেই 3 বন্ধুর মৃত্যু অনেকটা সেই রকমই ছিল, কিন্তু সেই ঘটনা ঘটেছে প্রায় অনেক দিন হয়ে গেল। ঘটনার পর যেভাবে মানসিকভাবে সে ভেঙে গিয়েছিল সেটাও কাটিয়ে ফেলেছিল। তবুও কিছু জিনিস মানুষের জীবনে থাকে যা অনেকটা ছায়ার মতো পিছু নিয়ে থাকে। লিপির জীবনেও এমন কিছু জিনিস আছে যা ছায়া কেন তার চাইতেও কাছের জিনিসের মতো লেগে আছে লিপির সাথে। তবে একটা ব্যাপারে লিপি অবশ্য খুব লাকি, ভাগ্য ভালো যে খুব ভালো একটা হাজবেন্ড সে পেয়েছে। আসলেই তাই, ঠিক যেমন দরকার ছিল ঠিক তেমনই একজন মানুষ হচ্ছে আহসান। বরং বলা যায় মানুষ যেমন হাজবেন্ড কল্পনা করে, আহসান তার চাইতেও বেশি ভালো। মানুষ হিসেবেও ভালো একজন মানুষ, ভালো একজন বন্ধু, সবচেয়ে বড় কথা ভালো একজন জীবন সঙ্গী। এখন বরং লিপির কথা বলা যাক। লিপির এমন কোন আহামরি সমস্যা নেই যা মানুষকে বলে বেড়াতে হবে, কিন্তু অ্যাক্সিডেন্টালি মানুষের জীবনে ছোট ছোট কিছু ঘটনা কিংবা ঘটনার যোগসূত্র এমন ভাবে কিছু সমস্যা তৈরি করে যা নিয়ে ইচ্ছে না করলেও ভুগতে হয়। লিপির সমস্যা ঠিক এমনই। এই কারণেই আজ একটি মানসিক হাসপাতালের বিশেষজ্ঞর সাথে সে কথা বলতে এসেছে। এর আগেও অনেকের কাছে সে দেখিয়েছে, কখনোই কোনো সলিউশন হয়নি। তাই লিপি হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু হাল ছাড়িনি আহসান। বউয়ের সমস্যা সে দূর করবেই, আর তাই তো অফিস ফেলে বউকে নিয়ে চলে এসেছে এই সাইকিয়াট্রিস্টের চেম্বারে। যদিও এখনো সিরিয়ালে 3 জন রোগী আছে, তাই বসে থাকতেই হচ্ছে। লিপির ঠিক পাশেই বসে আছে আহসান। হালকা মলিন চোখে লিপির দিকে তাকিয়ে আহসান বলল, বোরিং ফিল করছো? হসপিটালে বোরিং লাগবে এটাই কি স্বাভাবিক না? তা অবশ্য ঠিক। কিছু খাবে তুমি? তোমার সিগারেট খেতে ইচ্ছা করছে বুঝতে পারছি, ইচ্ছা হলে খেয়ে আসো। তুমি মাঝে মাঝে একটু বেশি বুঝো আমাকে। আমি তোমার কথা জিজ্ঞেস করছি, খাবে কিছু? একেবারে ডক্টরের সাথে কথা বলে তারপরে খাই। তাহলে তো ভালোই হলো। আচ্ছা চলো আজ ডিনার বাইরে করি। তা করা যায়, কিন্তু আমি আসার আগে রান্না করে এসেছি, সেটা কি করব? আচ্ছা আগে হসপিটালের পার্টটা শেষ করি, তারপর আমরা ডিসিশন নিব। ওকে? এখনো দেরি আছে। যেভাবে উনি ঘন্টা লাগিয়ে সময় নিচ্ছে তাতে মনে হয় না যে এত তাড়াতাড়ি হবে। কাহিনী কি? এই ডক্টরের এত সময় কেন লাগছে বলো তো? সেটা তিনিই ভালো জানেন। অবশ্য রোগীদের সমস্যা ধরতে একটু কথা বলতেই হবে, হয়তো তাই লেট হচ্ছে। আর কয়জন বাকি আছে?
নাকি আমিও তোমার সাথে নিচে থেকে একটা চক্কর মেরে আসবো? 3 জন আছে, মনে হয় না নিচে যেতে হবে। কি আর করা, এখানেই বসি তাহলে। কিছুক্ষণ পরেই ডাক আসলো লিপির। লিপি আজ যে ডাক্তারের কাছে এসেছে তার নাম ডাক্তার শুভাশিস রায়, বাংলাদেশের সেরা সাইকিয়াট্রিস্টদের মধ্যে একজন। তবে ওনার মধ্যে এক অদ্ভুত রকমের সারল্য আছে, আর এই সারল্যের কারণেই হোক কিংবা অন্য কারণেই হোক উনি রোগীকে খুব আপন করে নিতে পারেন। প্রতিটি রোগীর সাথে তিনি এমন ভাবে কথা বলেন, দেখে মনে হয় তিনি তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন। এখানেও হয়তো সাইকোলজির কোনো ব্যাপার স্যাপার আছে, কে জানে। ডাক্তার, উকিল আর পুলিশ, এই 3 ক্যারেক্টার বোঝা আসলেই খুব কঠিন। তবে শুভাশিস রায়কে কেন জানি খুব ইন্টারেস্টিং মনে হলো, কারণ লিপি চেম্বারে ঢুকে এই প্রথম কোন ডাক্তারকে দেখলো তার সামনে রাখা কম্পিউটারে গেমস খেলছে। চশমা পরা 40-45 বছরের একজন ডাক্তার বসে বসে গেম খেলতে খেলতে রোগী দেখবে, সেটা অন্তত লিপি আশা করেনি। লিপির দিকে না তাকিয়ে শুভাশিস রায় বলল, চা কফি কিছু খাবে? না স্যার। কেন, এগুলো কিছু খাও না নাকি? নাকি রাতে ঘুম হবে না সে ভয় খাও না? আমার বাবা ঘুমের সাথে এদের কোনো দুশ্মনী নেই, যখন যেখানে পারি সেখানেই ঘুম। কি তোমার ঘুম ঠিক মতো হয় তো? আসলে স্যার ঘুম ঠিকই হয়, কিন্তু কিন্তু কি? গেমস খেলতে পছন্দ করো তাই না? না না, আমি গেমসের কথা বলছি না। তাহলে আর কি সমস্যা? আমার কাছে যারা আসে তারা সবাই ঘুমাতে পারে না, আর আমি ঘুমের কারণে রোগী দেখতে পারি না। বাস হয়ে যায় কারবার। আমার ঘুমের কিছুটা তাদের দিয়ে দিই। আপনি খুব মজার মানুষ স্যার, আপনার সেন্স অফ হিউমার দেখে ভালো লাগছে। কিন্তু আসলে স্যার আমার সমস্যাটা অন্যদিকে, একটু অন্যরকম। ধুর, তুমি তো আমাকে এখন গেমস খেলতেই দেবে না দেখছি। আচ্ছা ঠিক আছে, বলো শুনি, কি সমস্যা তোমার? আমার ধারণা আমি অশরীরীদের দেখতে পাই। সে এটা নিয়ে ভাববে। তোমার কাজ হচ্ছে এখন 1 সপ্তাহ নিজের মতো করে আড্ডা দেয়া, গান শোনা এবং ঠিক মতো ঘুমানো। শুধু এগুলো ঠিক রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার। 1 সপ্তাহ পর দেখা হচ্ছে। এখন বিদায়। কিছু ডাক্তার থাকে যারা কোনো কাজ না করেই ভিজিট নেয় এবং প্রেসক্রিপশন লিখে টাকা নষ্ট করতে ওস্তাদ থাকে। নাম করা এই মনোবিদকে লিপির কাছে সেরকম একজনই মনে হলো। শুধুই কেন যে মাঝে মাঝে এইসব ডাক্তারকে দেখায়, দরকার কি ছিল? লিপি জানে তার সমস্যার কোনো সমাধান নেই। লিপি এটাও জানে সমস্যার পেছনের গল্পগুলো কোনো ডাক্তারকে সে কখনোই খুলে বলতে পারবে না। তারপরেও মনকে সান্ত্বনা দেবার জন্য কেন যে বারবার ডাক্তারদের পরামর্শ নিতে আসে সে। ডাক্তারের চেম্বার থেকে অনেকটা মেজাজ খারাপ করেই বের হলো লিপি। বাইরে আসান অপেক্ষা করছে। ছেলেটা সবকিছুতেই পাশে থাকে, কিন্তু কেন জানি ডাক্তারের চেম্বারে ঢোকে না। হয়তো সেও চাই কিছু প্রাইভেসি থাকুক না হয়। লিপির অবশ্য এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। যতটুকু প্রাইভেসি দরকার সেটা সে নিজেই মেনটেন করতে পারে। লিপি বাইরে বের হওয়ার সাথে সাথে আসান তড়ি ঘড়ি করে লিপির সামনে এসে বলল, ডাক্তার কি বলেছে? ভাবটা এমন যেন কোনো এমার্জেন্সি পেশেন্ট ছিল লিপি। আসানের এই তাড়াহুড়ো দেখে একটু মুচকি হাসি দিল লিপি। আচ্ছা তুমি লিপি নিজেও টের পায়। হাসপাতাল থেকে নেমে মোটেও কোথাও যেতে ইচ্ছে করছিল না লিপির। তবে রিক্সা দিয়ে ঘুরলে হয়তো একটু ভালো লাগতো। তবে এই কথা আসানকে বলার আগে আসান নিজে থেকেই বলল, রিক্সা দিয়ে ঘুরলে কেমন হয় বলো তো? চলো ঘুরি, মন্দ হয় না। সোডিয়াম লাইটের নিচ দিয়ে রিক্সা যাবে আর আমরা আইসক্রিম খাবো। ওয়াও, এটা তো আমারই প্ল্যান ছিল। চলো টিএসসির ওইদিকে যাই, তারপর কিছুক্ষণ বসে বাসায় যাব। তুমি এখানে দাঁড়াও, আমি রিক্সা ডাকছি।
রিকশায় কিছুক্ষণ ঘুরে একসাথে আইসক্রিম খেলো আহসান এবং লিপি। অনেক দিন পর বেশ কিছুক্ষণ হাসলো তারা। নিজেদের মধ্যে এটুকু আনন্দ কেন জানি হারিয়ে গেছে। হাসাহাসি এখন তেমন যেন ফুরিয়ে গেছে। মন প্রাণ খুলে আনন্দ করা তো দূরের কথা, হাসি দেওয়াটাই যেন ভুলে গেছে লিপি। তবে আহসানের কথা মতো ডিনার বাইরে করা হলো না। লিপির কারণেই বাসায় চলে আসতে হলো। লিপির কথায় অবশ্য যুক্তি আছে, এত কষ্ট করে সে রান্না করবে আর সে রান্না নষ্ট হবে সেটা তো কখনোই লিপি হতে দেবে না। এদিকে লিপির যে ছোট কিন্তু অদ্ভুত সমস্যা আছে সেটা নিয়ে কথা বলতে ইচ্ছে হলেও কেন জানি বিষয়টা নিয়ে তেমন কথা বলে না আহসান। কিন্তু আজ খাবার টেবিলে কেন জানি বলেই ফেলল। আচ্ছা লিপি, তুমি ঠিক কি দেখো আমাকে একটু খুলে বলবা? কি দেখি সেটা তো তুমি জানোই, নতুন করে কি বলবো? না, তুমি যাদের দেখো তাদের তুমি কি বলো, কিংবা তারা তোমার কাছে কি বাঁচায়, অথবা এটা কোনো হ্যালোসিনেশন কিনা? বাহ, খাবার টেবিলে বসে ভালোই তো ডাক্তারি করছো। না, আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি তো আর লেখক না। লেখক হলে তোমার ঘটনা নিয়ে অবশ্যই একটা গল্প লিখে ফেলতাম। কপাল ভালো তুমি লেখক না। কবি লেখকদের দেখলে কেমন জানি আমার গা জ্বলে। আরে বাবা, তোরা লিখবি তো লেখ, এরকম পাঞ্জাবি পরে বড় বড় চুল রেখে ভাব ধরে ঘুরিস কেন? আমার কথা শুনে তুমি কবিতার উপর রাগ করছো কেন? তোমার কথা শুনে রাগ করছি না। ছোটবেলা থেকে কবিদের আমার অসহ্য মনে হয়। লেখককে চিনবে মানুষ তার লেখার মাধ্যমে, কেন যে এরকম হুদাই ভাব নেয় তারা? তুমি কিন্তু প্রসঙ্গ পাল্টে ফেলছো। প্লিজ বলো না, তুমি যাদেরকে দেখো তাদের সাথে তোমার ঠিক কি কথা হয়? এটার সাথে কি তোমার যে বন্ধুরা মারা গিয়েছিল তাদের কোনো সম্পর্ক আছে? তুমি কি তাদের দেখতে পাও? হাসান, আজ এরা কথা বলা বন্ধ করে প্লিজ তুমি খাওয়া শুরু করো। বাইরে ঝড় শুরু হবে, আকাশে একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ তুমি? তুমি বলতে না চাইলে সেটা অবশ্য অন্য কথা। আচ্ছা থাক, আমি বরং খেয়ে একটা ঘুম দেই, কাল সকালেই তো আবার অফিস। সেটাই করো। আর যারে বললে সমস্যার সমাধান হবে আমি তাকেই সমস্যার কথা বলি। সো আমার কাছে এগুলো জানতে চাইবে না প্লিজ। আচ্ছা বাবা, বাদ দাও, আর জানতে চাইবো না। খুশি? তুমি এভাবে তাকাচ্ছ কেন? কোনোভাবেই তাকাচ্ছি না। তুমি খাও, বৃষ্টি শুরু হলে কারেন্ট চলে যাবে, তখন শান্তিমতো খেতেও পারবে না। ঠিক আছে, খাচ্ছি। তুমি যেটা বলবে সেটাই তো হবে। এই যে খাচ্ছি। কিছুক্ষণ পরে আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামল। ঠিক কিছুক্ষণ বললে ঠিক হচ্ছে না, বেশ কিছুক্ষণ পরে। কে কে ওখানে? কে? আমি। বিদ্যুৎ চমকাচ্ছে, তবু দেখতে পাচ্ছ না আমাকে লিপি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি। আপনি আবার এসেছেন? কেন এসেছেন? কি চান আমার কাছে? একই প্রশ্ন। কেন নেকামি করো লিপি? কি লাভ নেকামি করে? আমি আপনার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। লিপি, তুমি খুব ভালো করেই জানো তুমি চোখ বন্ধ করলেও আমাকে দেখবে, চোখ খোলা রাখলেও আমাকে দেখো। জেনে শুনে কেন বলছো আমাকে দেখতে চাও না? আচ্ছা, তোমাকে না বলেছিলাম তোমার হাজব্যান্ডের মুখে গরম পানি ঢেলে দিতে? এখনো ঢালছো না কেন? ভয় পাচ্ছ? আপনি কেন আসেন? কেন আসেন? প্লিজ চলে যান, প্লিজ চলে যান। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আজকের দিনটা কিন্তু খুবই ভালো, বাইরে ঝড় বৃষ্টি। তোমার হাজবেন্ডও নিশ্চয়ই খুব, চিৎকার করলেও কেউ শুনবে না। চলো চলো, চুলায় গরম পানি দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে চুলার পানিটা গরম হয়ে যাবে, তারপর ঠান্ডা মাথায় তোমার হাজবেন্ডের মুখের উপর ঢেলে দেবে। তুমি যদি এটা না করো, আমি তোমার শরীরে এই মোমবাতিটা জ্বালিয়ে একটা একটা গরম ফোঁটা ফেলবো।
বলছি প্লিজ চলে যান। করুন পানি তো ঢালছি না। এমন করছো কেন লিপি? বলো, তোমার হাজবেন্ডের মুখে গরম পানি ফেলবে? বলো। না আমি পারবো না, আমি কোনোভাবে পারবো না। আপনি যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, আপনি চলে যান। লিপি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি এখানে বসে কাঁদছো কেন লিপি? আমি আর পাচ্ছি না, উনি আবার এসেছিলেন আহসান। ও, আমি পাগল হয়ে যাচ্ছি। কে এসেছিলেন? তুমি এখানে বসে আছো কেন? কারেন্ট ছিল না, তাই ম্যাচ নিতে এসেছিলাম। আর ওই পাশের বারান্দায় উনি ছিলেন। এখন তো কারেন্ট চলে এসেছে, আমি তোমার কান্নার শব্দ শুনে দৌড়ে আসলাম। কপাল ভালো আমার ঘুম ভেঙেছিল। আসো, ওঠো, চলো তোমাকে বিছানায় নিয়ে যাই। সে আমাকে মুক্তি দেবে না, আমি যেখানেই যাব সেখানেই সে আসবে। সে এর কথা আপাতত বাদ দাও, তুমি আসো, রেস্ট নাও। আমি আসলে আর পাচ্ছি না আহসান, আমি আমার জীবন নিয়ে ক্লান্ত। আর কোনো কথা না লিপি, তুমি এখন ঘুমাও, লম্বা ঘুম দাও। লিপি বেশ লম্বা ঘুমিয়ে দিল। ঘুম যখন ভাঙলো তখন সকাল 11টা। আহসান টেবিলে নাস্তা রেখে অফিসে চলে গেছে। নিশ্চয়ই রাতে লিপির এই কাণ্ড কারখানা দেখে সে কষ্ট পেয়েছে। বেচারা আহসান শুধু কষ্টই পেয়ে গেল, কারণ রাগ কিংবা অভিমান করবার ক্ষমতাই ছেলেটার নেই। এমন অবস্থায় কি করা উচিত লিপি আসলেই জানে না। সেই ইন্টারমিডিয়েট থেকেই সে যন্ত্রণায় ভুগছে। সে এক অদ্ভুত যন্ত্রণা। তবে এই মূল যন্ত্রণার পেছনে যে গল্প রয়েছে সেটা যথাসময়ে বলা যাবে। এখন বরং আবার লিপির কাছে ফিরে যাওয়া যাক। লিপি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গল্পের বই নিয়ে বসল। এই মুহূর্তে গল্পের বই পড়া আর মুভি দেখা ছাড়া তেমন কোনো কাজই নেই লিপির। মুন্সিগঞ্জে যখন ছিল একসময় খুব আড্ডা দিত, কিন্তু মাশফিক, শুভ, স্বপ্নীলদের হারানোর পর এখন আর আড্ডা দেওয়ার কথা ভাবতেও চায় না লিপি। গল্পের বই নিয়ে এই ভর দুপুরে লিপি যখন একদমই কল্পনায় ডুবে গেছে, ঠিক তখনই কোনো কিছুর একটা শব্দ হলো। লিপি বিছানা থেকে দাঁড়িয়ে আবার আকাশ থেকে পড়ল। সামনে দাঁড়িয়ে আছে আপনি আবার এসেছেন, আবার এসেছেন। আমি আপনার থেকে মুক্তি চাই। আমাকে চালে বেঁধে তুমি মুক্তি চাইলে হবে লিপি? দেখুন, আমি জানি আপনি মৃত, আপনি হয়তো শুধুই আমার কল্পনা। কল্পনা? তাহলে কল্পনা নিয়ে কেন তো মাথা ব্যথা তোমার? আপনি অনেক করেছেন, অনেক। তুমি কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? তুমি এত ঘেমে আছো কেন? কোনো সমস্যা লিপি? না, এমনি বের হচ্ছিলাম, ভালো লাগছিল না। তোমাকে এমনিতে অনেক প্যারা দিই না, নতুন করে কিছু বলে আর বিরক্ত করার ইচ্ছে নেই। তুমি বলো, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে আসলে কেন? তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছি অফিসে মন সায় দিচ্ছিল না, তাই ভাবলাম আজ তাড়াতাড়ি চলে আসি। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা আহসান, আমাদের এখানে একটা বাচ্চা কাজের ছেলে মেয়ে রেখে দিলে কেমন হয়? ধরো আমরাই লেখাপড়া করালাম, আবার আমাদের টুকটাক কাজও করে দিল। খারাপ হয় না, তুমি খোঁজ নাও, আশেপাশের বাড়িগুলোতে দেখো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তোমাকে অস্বাভাবিক লাগছে, কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যাই হয়নি। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। লিপি
লিপির যে সমস্যাটা আসলে সেটা একদম নিয়মিত না। যখন দেখা যায় সমস্যা হচ্ছে তখন এক নাগাড়ে বেশ কয়েকদিন হয়, আর যখন দেখা যায় হচ্ছে না তখন একেবারেই মাসখানেক হয়ই না। তবে সমস্যা হোক কিংবা না হোক, লিপি ভালো করেই জানে এর কোনো শেষ নেই, হবেও না। নিজের কিছু ভুলের মাসুল লিপিকে এভাবেই আজীবন বয়ে যেতে হবে। তবে 1 মাস পর লিপি একটা ব্যাপারে খুবই অবাক হলো, আর অবাক হবার মতোই বিষয়। তারপরে টিভিতে সে কি যেন দেখছিল, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দেখলো কলিং বেল বাজছে। আর দরজা খুলে লিপি তো একদমই অবাক, কারণ স্যার আপনি এখানে কিভাবে, বাসা চিনলেন কিভাবে? ও মাই গড, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করার কথাও না, তুমি আমার চেহারা মনে রেখেছো, এটাই বড় কথা। অনেক রোগী তো আমার চেহারাও মনে রাখতে পারে না। অবশ্যই তো তাদের দোষ দিয়ে লাভ নেই। আমি হচ্ছি এমন একজন ডক্টর, রোগী চিনুক বা না চিনুক, আমি রোগীকে ঠিকই খুঁজে বের করে নিই। আপনি আমার বাসা ছিলেন কিভাবে? আমি আসলেই আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সেই একবারই তো গিয়েছিলাম। সেই জন্যই তো ফাইল থেকে ঠিকানা খুঁজে তারপর আসলাম। বুঝি না আসলে সমস্যাটা কোথায়। রোগীরা একবার গিয়ে কেন বিরক্ত হয়ে যায়। যাই হোক, সেসব কথা বাদ। আমি কিন্তু আজ তোমার এখানে দুপুরে খাবো। তা তোমার হাজবেন্ড কোথায়? আহসান তো অফিসে, চলে আসবে বিকেলে, সন্ধ্যার আগে আগে চলে আসবে। কিন্তু কথা সেটা না, আমি আসলে আমার বিষয় এখন আটকাতে পারছি না। আরে ধুর, তুমি এমন ভাব করছো যেন শাহরুখ খান এসেছে তোমার সাথে দেখা করতে। তা বলো, দুপুরে কি কি খাওয়াচ্ছ? আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো। ঠিক আছে, তুমি রেডি করো, যা রান্না করবে তাই খাবো। আর তোমার হাজবেন্ডকে বলো আমি এসেছি, আর আমি খেয়ে তোমার সাথে কিছু বিষয় নিয়ে কথা বল। এখন বরং আমি তোমার ঘর বাড়িটার একটা ট্যুর নিই। ঠিক আছে, আমি একটু চা করে নিয়ে আসি। বেশ, চলতে পারে। ডাক্তার শুভাশিস রায়কে দেখে বেশ ভালোই চমকে গেছে লিপি। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে উনি বাসায় চলে আসবেন সেটা লিপির কল্পনাতেও ছিল না। কিন্তু মজার বিষয় হচ্ছে, ডাক্তার শুভাশিসকে দেখে লিপির খুব ভালো লাগছে। কেন জানি মনে হচ্ছে লিপির বাবাই এসেছে লিপির বাসায় বেড়াতে। যদিও লিপির বাবার সাথে ডাক্তার শুভাশিসের কোনো দিক থেকে কোনো মিলই নেই, তারপরেও কেন জানি এরকমই মনে হচ্ছে লিপির। সে নিজের মতো করে হাসি খুশি ভাবে আজ রান্না করলো। যতদূর সম্ভব চেষ্টা করলো রান্না যেন ভালো হয়, এবং রান্না শেষে একসাথে টেবিলে খাওয়া শেষ করবার পর ডাক্তার শুভাশিস রায় তার এখানে আসার উদ্দেশ্য বলল। এত দূর থেকে একজন সাইকিয়াট্রিস্ট অকারণেই চলে আসবে এরকম গাথা নিশ্চয়ই শুভাশিস রায় না। তবে ডাক্তার শুভাশিস রায়ের একটা ব্যাপার খুব ভালো লাগলো। উনি সোফায় কিংবা চেয়ারে না বসে বারান্দায় শীতল পাটি বিছিয়ে সেখানে বসলেন। সেখানে বসে অনেকটা গল্পের ভঙ্গিতে কথা বলতে শুরু করলেন, আর তার কথা শুনে মনে হতে লাগলো উনি যেন এই পরিবারেরই কেউ। এখন বলো, কেমন আছো? এতক্ষণ পরে আমি ভালো আছি স্যার। তোমাকে বলেছিলাম না তোমার সাথে কিছু জরুরি কথা বলবো? জি স্যার, বলুন। আমি তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে ভেবেছি, আসলে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে স্যার, তখন আপনাকে খুলে বলা হয়নি, বলা তো সম্ভবও ছিল না। আমার সমস্যাটা আসলে তা না যেটা আপনি ভেবেছেন। একা থাকা কিংবা নির্ঘুম রাত পার করা, এগুলো আমার সমস্যা না। আমার সমস্যাটা অন্যদিকে। লিপি, বাংলাদেশের সেরা 10 জন মনোবিদের নাম যদি নিতে হয়, আমার নামটা অবশ্যই নিতে হবে। সেটা কি তুমি জানো? ভাবছো নিজের প্রশংসা করছি, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। মনের কথা ধরতে পারি বলেই তো আমার এই প্রফেশন। যা হোক, তোমার সমস্যা কি তার পুরোটাই আমি জানি। কিভাবে জানি বা জানার জন্য কি করতে হয়েছে তার কোনো কিছুই আমি তোমাকে বলবো না। আমি শুধু দেখতে চাই তুমি আমাকে কতটুকু সত্যি বলো। স্যার, আমার আসল সমস্যা জানা ইম্পসিবল। আমার খুব কাছের কিছু মানুষ ছাড়া আমি আমার এই সমস্যার কথা
আমি শেয়ার করি না। আর যদি আমি বলি যে সেই ইম্পসিবল কাজটাই আমি করেছি, আমি জানি তোমার আসল সমস্যা কি, তাহলে কি বলবে? তাহলে আমি আপনাকে আমার জীবনের এমন কিছু ঘটনা বলবো যা আমি ছাড়া আর কেউ জানে না। লিপি, তুমি কি জানো মানুষের দেহে সবচাইতে বেশি অক্সিজেন কোন জিনিসটা নেয়? মানে ঠিক বুঝলাম না। মানুষের দেহে সবচাইতে বেশি অক্সিজেন প্রয়োজন পড়ে ব্রেইনে। ব্রেইন যে পরিমাণ অক্সিজেন নেয় তার 1/4 ভাগও পুরো শরীর নেয় না। আর যখন কোনো মানুষ মিথ্যে বলে তখন তার আরো বেশি অক্সিজেনের দরকার হয়। আর সেই মানুষের নার্ভ যদি দুর্বল হয় তাহলে তার চোখ দেখে বোঝা যায় যে সে মিথ্যে বলছে, কারণ মিথ্যে বলার সময় চোখ ডাইলেটেড হয়। লিপি, আপনার কি ধারণা আমি অনেক মিথ্যে বলি? কিছু কিছু ক্ষেত্রে বলো। যেমন? সেটা তুমি আমার চাইতে বেশি ভালো জানো। আমি তবুও আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি। তুমি অনেক মৃত মানুষ দেখো না, তুমি একজন মৃত মানুষ দেখো। জানি সে মৃত, তবে সংখ্যাটা 1, মাত্র 1। বলো, ঠিক বলেছি না? হ্যাঁ। তোমার হোম টিউটর আতাউরের সাথে তোমার কেমন রিলেশন ছিল লিপি? মানে মানে কি কি বলতে চাচ্ছেন আপনি? আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি শুনতে চাচ্ছি। সত্যি সত্যিটা শুনতে চাচ্ছি। আপনি আতাউর ভাইয়ের কথা কিভাবে জানেন? কি করে জানলেন? লিপি, আমি সব জেনেই এখানে এসেছি। তবে আমি খুব খুশি হব যদি তুমি সময় নষ্ট না করে সত্য ঘটনা কি ছিল আমাকে বলো। আমাদের হাতে সময় খুব কম লিপি। আপনি ওনার কথা কিভাবে জানলেন? আমি কিভাবে জানলাম তার চাইতে বড় কথা হচ্ছে তুমি বলবে কিনা। কি বলবে না? হ্যাঁ, বলবো। আজ আমি সব সত্যি বলবো। যা আছে মনে, যা আছে সব বলবো। লক্ষ্মী মেয়ে, শুরু করো। লিপির চোখ দিয়ে পানি পড়ছে। কেন পড়ছে লিপি নিজেও বুঝতে পারছে না। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে লিপি তার ঘটনাটা বলা শুরু করল। ঘটনাটা ঠিক আজ থেকে 8 কিংবা 9 বছর আগে, যখন লিপি মাত্র স্কুল পেরিয়ে কলেজে উঠেছে। তখন তার বাসায় একজন টিচার রাখা হলো। তরুণ না, মধ্যবয়সী টিচার। সেই টিচারের নাম ছিল আতাউর। কিছু জিনিস থাকে যার মাঝে নিজের কোনো কন্ট্রোল থাকে না। সেরকম একটা জিনিস হচ্ছে ভালোবাসা। কিভাবে কি হয়েছিল সেটা লিপি নিজেও জানে না। সে আতাউরকে মনে প্রাণে ভালোবাসতে লাগলো। এদিকে আতাউরের বউ বাচ্চা আছে, একদিকে আতাউরের সংসার, অন্যদিকে লিপির এই ভালোবাসা, সব মিলিয়ে একটা বিশ্রী অবস্থায় দাঁড়ালো। লিপির বয়স তখন কম, তাই হয়তো নিজেকে কোনোভাবে বোঝাতে পারছিল না। এদিকে আতাউরের সংসারে যে অভাব চলছিল তা ঘোচাতে টিউশনি ছাড়া আর অন্য কোনো রাস্তাও ছিল না। কিন্তু একদিন কলেজ থেকে ফেরার পথে এক সন্ন্যাসী টাইপ বুড়ির সাথে দেখা হলো লিপির। লিপি তখন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা থেকে একটু দূরেই একটা মাঠ বললে ভুল হবে, গাছপালা দিয়ে ঢাকা একটা ক্ষেত। সেখানে সে সন্ন্যাসী নাকি জাদুকর্ণী যাই বলি না কেন, সেই মহিলার সাথে দেখা। তোর কাছে কিছু থাকলে আমারে দে, ভালো হইব।
তোর খুব ভালো হইব। আমার কাছে কিছু নেই। যা আছে তাই দে। মনের কি কোনো বাসনা নাই? মন খারাপ, লেখাপড়া পারস না? বল তোর কি লাগবে বল। আমার কি লাগবে তা দিয়ে আপনার কি কাজ? তোর কাছে টাকা চাওয়াতে তুই আমারে ছোট কইরা দেখলি। আমি কইলাম আজাইরা ইনসান না। তাহলে আপনি কি? আপনি ভূত? আমার ক্ষমতা আছে মাইনসেরে বশকরণের ক্ষমতা। ক্ষমতা থাকলে অন্য মানুষের কাছে সাহায্য চান কেন? নিজের ব্যবস্থা নিজে করেন। প্রেম করস, মনের মানুষে বশ করতে পারস নাই। আমি পারি, আমি সব পারি। পারলে যা খুশি করুন, আমার কি? আমারে কিছু দেওয়া লাগবো না। সন্ধ্যার পর আইস আমার এদিকে, জানিয়ত নিয়ে আইবি, তাই পূরণ হইব। আপনার ওদিকে মানে? শোন, পালা কইরা শোন, নাইলে তো বইলা যাবি। টাকা আমার দিকে নাকি আমারে দেখাই ভয় খাইছস? ভয় খাওয়ানের কিছু নাই। ভয় কি খাওয়ার জিনিস নাকি? তুই অনেক চাল্লু মাইয়া। বটতলার পিছনে যে যার আছে ওইদিকে আমি থাকি। যদি মনে কোনো খুনিয়ত থাকে আমারে কইবি, আমি পূরণ করুম। আর আউনের সময় কর্পূর কিনে আনবি। আইলে অবশ্যই তোর সন্ধ্যায় আইবি। বিকালেও আইবি না, রাইতেও না, একদম বর সন্ধ্যায়। আমি কখনোই আসবো না। আমি জানি তুই আইবি, নাইলে আমি তোর লগে এতক্ষণ কথাই কইতাম না। আমি এখন ভয় লাগলো। কোথাকার পাগল ছাগল এসে কি সব আবোল তাবোল বলছে। মনে মনে ঠিক করলো কোনো দিনও সে ওই বটতলার পেছনে যাবে না। তাছাড়া জায়গাটা খারাপ। ওই জায়গা নিয়ে ছোটবেলা থেকে অনেক কাহিনী শুনেছে সে। শুধু সে কেন, সবাই শুনেছে, সবাই জানে। জেনে শুনে ওই জায়গায় যাওয়ার কোনো মানেই হয় না। তারপরেও মানুষের মন কখন যে বদলায় তা আগে থেকে বলা কঠিন। দিনের পর দিন যখন আতাউরের প্রতি লিপি দুর্বল হতেই থাকলো, ঠিক তখনই একদিন আর কোনো উপায় না পেয়ে কিভাবে কর্পূর জোগাড় করে চলে গেল বটতলার পেছনে। একদম সন্ধ্যাবেলা বটতলার পেছনে গিয়েই দেখলো একটা ঝুপড়ির মতো ছোট্ট ঘর। কাউকে কিছু না বলে ওই ঘরে ঢুকে পড়ল লিপি। আর তখন আমি জানতাম তুই আসবি। আপনি এরকম জায়গায় একা থাকেন? আমার আর একা থাকা, একলা যা ঢোকলাও তা। হাসছেন কেন? হাসছেন কেন? তোরে দেখা আসি। কর্পূর আনছস? আপনি আসলে কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? ওলা কি তোরে পছন্দ করে না? কইলা কো আমারে। আমি আমার স্যারকে পছন্দ করি। স্যারের বাচ্চা আছে, বউ আছে। জানি কাজটা খারাপ হচ্ছে, কিন্তু আমি স্যারকে ছাড়া বাঁচব না। তারের লগে ভালোবাসা একই তোর শরীরে হাত দেয়। ছি, নোংরা কথা কেন বলছেন? আইসা কম না। এখন তুই কো
তুই কি চাস আরে বসে আনতে? না চাইলে এখানে কেন আসলাম? তুই কি চাস আরে আজীবনের লেগে বসে আনতে? চাইলে তো আজীবনের জন্যই চাইবো না। ভাই বাবর, আরো ভাই বাবর, আমার দেওয়া জিনিস যদি ঠিক মতো ব্যবহার না করিস তাহলে কিন্তু কাজ হইব না। আর কাজ না হইলে কিন্তু তোর বসে আনা মানুষের অনেক বড় ক্ষতি হইব। এর আত্মা সহ তোর পিছন পিছন ঘুরবো। আত্মা কেন, আরো কিছু ঘুরুক। আপনি বলেন কি করতে হবে। সন্ন্যাসীর কথা মতো বেশ কিছু কাজ করে লিপি, কিছু জিনিস খাওয়ায়ও স্যারকে। কিন্তু কোনো কিছুতে যখন আর কোনো কিছু হয় না, তখন সন্ন্যাসী এমন কিছু করে যার পর থেকে লিপির স্যার অর্থাৎ আতাউরের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। স্থানীয় ভাষায় এটাকে বলে বান মারা। কিছুদিনের মধ্যেই লিপির স্যার আতাউর মারা যান। আর কেউ বুঝুক না বুঝুক, লিপি কিন্তু ঠিকই বুঝতে পারে যে তার স্যারের মৃত্যুর কারণ ওই সন্ন্যাসী। স্যারের মৃত্যুর পর অনেক বড় একটা ধাক্কা খায় লিপি। আর মৃত্যুর পর থেকে ঘুমের মাঝে সে স্যারকেই দেখতে পায়। কিন্তু পরে গিয়ে শুধু ঘুম না, জেগে থাকলেও সে স্যারকে দেখে। মাঝে মাঝে দেখা যায় অনেকদিন দেখেই না, আবার দেখা শুরু করলে প্রায় প্রতিদিনই দেখে। আর সেই পুরো কাহিনীটাই লিপি বলল ডাক্তার শুভাশিসের কাছে। তবে শুভাশিস লিপির সব কথার একটা ব্যাখ্যা তৈরি করল। ব্যাখ্যাটা এরকম: আমি তোমাকে বলেছি আগেই যে আমি কিছুটা জেনে এসেছি, আর জেনে এসেছি বলেই আমি চোখের সামনে সমাধান দেখতে পাচ্ছি। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করছি, সেটা হচ্ছে তোমার স্যার বান মারা কিংবা এরকম কিছুতে মারা যাননি, মারা গেছেন স্ট্রোক করে। এতে তোমার ঘাড়ে দোষ নেবার কিচ্ছু নেই। তুমি তাকে অনেক ভালোবাসতে। আমি বলছি না ভালোবাসা অপরাধ, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের এই মাত্রাতিরিক্ত ভালোবাসা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। উনি যদি স্ট্রোক করে মারা গিয়ে থাকেন তাহলে আমি ওনাকে কেন দেখতে পাবো? আমাকে উনি প্রায় বলেন ওনার মৃত্যুর জন্য আমি দায়ী। কেন? তাহলে আমি এমন শুনতে পাই কেন? ওই যে বললাম, অতিরিক্ত ভালোবাসা খারাপ। তুমি তাকে বশ করতে চাইছিলে, এটার জন্যই তোমার মনে একটা অপরাধ বোধ কাজ করছিল। যখন তোমার স্যার মারা গেলেন তখন তোমার মনে হলো যে স্যারের মৃত্যুর কারণ আসলে তুমি। কিন্তু বাস্তবতা ভিন্ন লিপি। আমার দিকে তাকাও। আমি শুনছি স্যার। বাস্তবে তোমার এই স্যারের কোনো অস্তিত্ব নেই। তুমি একজন সিজোফ্রেনিক। তুমি তোমার আলাদা একটা জগৎ বানিয়ে নিয়েছ, যে জগতে তুমি তোমার স্যারকে দেখতে পাও, কিন্তু বাস্তব জগতে সে নেই। আর তুমি সেই জগৎ। লিপির মাথার ভেতরে যে ঘটনা ঘটছে তা লিপির হাতে কিছুই নেই। লিপির কাছে ডাক্তার শুভাশিসের কথাগুলো চমৎকার লেগেছে, কিন্তু কথাগুলো ব্যাখ্যা হিসেবে দারুণ। বাস্তবে এমন করতে পারলে আরো দারুণ হতো, কিন্তু শুধুমাত্র ব্যাখ্যা মেনে নিয়ে তো জীবন চলে না। লিপির মনে সত্যিই যেহেতু অপরাধবোধ কাজ করে, তাই লিপির মানসিকতা এমন ভাবে তৈরি হয়ে গেছে যে অপরাধী সে নিজেই। আর এটা শাস্তি হিসেবে সে তার মৃত স্যারকে দেখবে। আর তাই ডাক্তার শুভাশিস হাজার বোঝানোর পরও লিপি আবার তার স্যারকে দেখতে শুরু করল। এখন অনেক বেশি ঘন ঘন দেখতে লাগলো। আগে মৃত স্যারকে ভয় পেত, এখন উল্টোটা হয়ে গেছে।
প্রায় রাতে সেই মৃত স্যারের সাথে বসে লিপি গল্প করে, আর গল্পের টপিক ভয়ঙ্কর। মৃত্যুর পর কি হয় তা খুব জানতে ইচ্ছে করে তোমার, তাই না লিপি? হ্যাঁ, ইচ্ছে করে। তোমার কাছে তো সহজ কিছু রাস্তা খোলাই আছে। যেমন? যেমন ফ্যানের সাথে শাড়ি বেঁধে ঝুলে পড়তে পারো, ছাদ থেকে লাফ দিতে পারো। কোনটা করলে ভালো হয় বলুন তো? ফাঁসিতে ঝুলে পড়বো? কার সাথে কথা বলছো লিপি? তুমি কি পাগল হয়ে গেছো? ওই যে দেখো, উনি আমার স্যার, আমাকে খুব স্নেহ করতেন। ওই যে দেখো, রকিং চেয়ারে বসে কি সুন্দর দোল খাচ্ছেন। এখানে তো কেউ নেই। আমি ভাবছি সুইসাইড নোট লিখে ফাঁসিতে ঝুলবো। কি বলছো এগুলা তুমি? লিপি, ঘরে আসো। দেখছো না আমি কথা বলছি? যাও এখান থেকে। তুমি একা একা কথা বলছো লিপি, কেউ নেই এখানে। প্লিজ তুমি ঘরে আসো। যত দিন যেতে লাগলো এরকম ঘটনা বাড়তে লাগলো। একদিন লিপি নিজেই নিজের হাত কেটে ফেলল। আজাদ তার সাধ্যমতো চেষ্টা করেও লিপির এসব পাগলামো বন্ধ করতে পারল না। পাগলামো এমন বাড়তে লাগলো যে বাড়িতে লিপিকে রাখাটাই ভয়ঙ্কর রিস্ক হয়ে দাঁড়াচ্ছিল। কোনো কিছু না পেয়ে আসান ছুটে গেল ডাক্তার শুভাশিসের কাছে। যদিও ওনার সাথে এর আগেও বহুবার দেখা হয়েছে, উনি বলেই দিয়েছেন সবকিছুই ডিপেন্ড করছে লিপির উপর। তারপরেও মনকে শান্তি দিতে আসান এরকম ছুটোছুটি করছে। তবে ডাক্তার শুভাশিস আগের মতোই উত্তর দিল, দেখুন আসান, আমি তো আপনাকে আগে বলেছি, আবারও বলছি, লিপি যেটা করা দরকার সেটা করতে পারেনি। বিশ্বাস এবং যুক্তি দুটো আলাদা জিনিস। আমি যুক্তি দিয়ে আপনাকে বোঝালাম, আর আপনি আপনার বিশ্বাস নিয়ে আছেন। তাহলে এ দুটোর মধ্যে কোনটা জয়ী হবে জানেন? বিশ্বাস। বিশ্বাস জয়ী হবে, কারণ বিশ্বাসের পজিটিভ সাইন যেমন অনেক আছে, নেগেটিভ সাইনও আছে। বিশ্বাস মানুষকে অন্ধ বানিয়ে ফেলে, আর সেই অন্ধ বিশ্বাস নিয়ে লিপিরাজ এই অবস্থা। এখন আমার কি করা উচিত? ওর পাগলামি যেভাবে বাড়ছে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ডোন্ট বি দ্যাট আপসেট। আমার যতটুকু চেষ্টা করার আমি করেছি। বেটার হয় আপনি ওকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দিন। হাসপাতালে থাকলে অন্তত বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা কি ঠিক হবে? দেখুন মিস্টার হাসান, বাঁচিয়ে রাখাটাই হচ্ছে এখন বড় কথা। ঠিক বেঠিকের হিসেব থেকে বেঁচে থাকাটাই বেশি জরুরি। বরং আপনি লিপির বাসায় কথা বলে একটা সলিউশনে চলে আসুন। ওর বাসায় কথা বলেছি, ওরা ব্যাপারটা জানে। দেখি কি করা যায়। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত লিপিকে ভর্তি করিয়ে দেয়া হলো মানসিক হাসপাতালে। এর থেকে কোনো বেটার অপশন আসলেই ছিল না। কল্পনাকে যখন কেউ মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে তখন সেটা আর কল্পনা থাকে না। লিপির কল্পনার জগৎই এখন বাস্তবে রূপ নিয়েছে। সে যতক্ষণ থাকে একা একাই কথা বলে তার স্যারের সাথে। প্রতি সপ্তাহে একবার করে লিপিকে দেখতে যায় হাসান। দূর থেকে দেখেই চলে আসে। মাঝে মাঝে যখন সামনে যায় তখন দেখতে পায় একা একাই বিড়বিড় করছে লিপি। খুব কষ্ট হয় হাসানের, কিন্তু নিয়তির কাছে সবাই নিরুপায়।
এসেছে। কেমন আছো লিপি? ও এসেছে তাই আপনি চলে যাবেন? না, এটা কেমন কথা? এটা তো হবে না। আপনি থাকুন না, থাকুন না। লিপি, আমি এদিকে একটু তাকাও। না, আপনি রাগ করেছেন? আপনি এখনো রাগ করছেন না? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো না। প্লিজ প্লিজ তবু যাবেন না, প্লিজ। লিপি, এই তুমি যাও তো। উনি রাগ করছেন, একদম ঠিক হচ্ছে না। উনি রাগ হলে পরে আমাকে মারবে। তুমি যাও, যাও বলছি। কেউ তোমাকে মারবে না লিপি, আমি তো আছি তোমার সাথে। কোনো দরকার নেই, যাও যাও যাও, তুমি চলে যাও, এক্ষুনি যাও, চলে যাও। না হলে উনি রাগ করে চলে যাবে, আর না হলে আমাকে মারবে। আর আমি তখন কি করব? তুমি যাও তো, যাও এখান থেকে। এই দেখেন আপনি রাগ করেন না, প্লিজ রাগ করবেন না। এই চলে যাও তুমি এখান থেকে, যাও যাও যাও। না, আপনি যাবেন না, আমাকে মারবেন না। সত্যি বলতে আমরা সবাই বৃত্তের মাঝে বন্দী। সবার নিজস্ব একটা গণ্ডি রয়েছে সে বৃত্তের মধ্যে, আর সেই বৃত্তটা হচ্ছে এই পৃথিবী। কিন্তু এই পৃথিবীর মানুষের মাঝে কত রকমের বিশ্বাস, কত রকমের রহস্য যে আছে, তার ঠিক কতটুকুই বা আমরা জানি। আজ আমরা যে গল্পটা শুনলাম, তা স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট লিপিকে নিয়ে। শুধুমাত্র ছোট ছোট বিশ্বাস কিংবা ভুল ধারণা থেকে শুরু হলেও একটা মানসিক রোগ মানুষকে ঠিক কিভাবে বিপর্যস্ত করতে পারে তারই প্রমাণ লিপি। একটি মাত্র মানসিক রোগ লিপি এবং আহসানের সংসার ভেঙে ফেলল। অবশ্য আহসান তার কিছুদিন পর আরেকটি বিয়ে করে। সত্যি কথা বলতে কি, কারোর জন্য তার জীবন থেমে থাকে না, আর এটাই হচ্ছে পৃথিবীর রূঢ় বাস্তবতা। শুনলাম গত সপ্তাহে যেটা ছিল আমাদের ভয়ঙ্কর রাত, তার শেষ পর্ব। আর এই ভয়ঙ্কর রাত রচনা করেছেন বা লিখেছেন মশিউর রহমান শান্ত, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, সামনে ছিলেন খালিদ, আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন শাড়ি, মিরাজ, প্রত্যয়, অরণ্য, শান্ত এবং কুমকুম।